আপু দুলা ভাই তোমরা কই যাচ্ছ? আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, তোর দুলাভাইয়ের এক বন্ধুর বিয়ে। তুই বাসায় থাকিস। আচ্ছা ঠিক আছে, তোমরা ফিরবে কখন? আমাদের বেশি সময় লাগবে না, সন্ধ্যার মধ্যেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে তুমি যাও, এই সুযোগে আমি আমার পড়াটা শেষ করে নিতে পারবো। ভয় পাবি না তো? ভয়? কি আমি? আরে আপু কিচেনে বললা, এই মেয়ে যদি ভয় পায়, এই নাদিয়া যদি ভয় পায়, তাহলে দুনিয়াতে সাহসী কে? আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম। আর শোন, কেউ দরজায় নক করলে ভুল করেও দরজা খুলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আব্বু আর দুলা ভাই চলে গেলেন বিয়েতে। আমি নাদিয়া, নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে। ভার্সিটির পাশে আপুর বাসা, তাই এখন আমি আপুর বাসাতেই থাকি। বাসা থেকে ভার্সিটি অনেক দূরে হওয়ার কারণে আপুর বাসায় উঠলাম, কিন্তু কিছুদিনের মধ্যে আমি হোস্টেলে উঠে যাব। অনাকাঙ্ক্ষিত একটি সমস্যার কারণে আমি হোস্টেলে উঠতে পারিনি। আপুর বাসায় উঠে আমার পড়াই যেন হচ্ছে না। কিছুক্ষণ পর পর আপু এসে আমাকে এক এক কথা বলেন, আর আমি তার সাথে তুমুল গল্পে জড়িয়ে পড়ি। যাই হোক, আমার আপু আর দুলাভাই বাইরে গেছে, এই সুবাদে আমি একটু পড়ে নিতে পারবো। পড়ায় মনোযোগী হলাম, বইয়ের দিকে চোখ দিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর হঠাৎ করে বাসার কলিং বেল বাজতে শুরু করলো। এই অবেলায় বাসায় কে এসেছে? আমি একটু ভয় পেয়ে যাই। ভেতর থেকে দেখলাম একটা ছেলে। ছেলেটাকে দেখলে বেশ ভদ্রই মনে হচ্ছে, কিন্তু তার কলিং বেল বাজানোর স্টাইলে আমার মোটেও তাকে সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে চোর হতে পারে বা ডাকাত। বাসায় কেউ নেই, চলে এসেছে। চোর হলে কলিং বেল কেন বাজাবে? আমি ভয় পেয়ে গেলাম। আমি সাথে সাথে আপুকে কল করলাম। আপু যখনই কলটা রিসিভ করলেন, হ্যালো আপু। বল নাদিয়া, কি হয়েছে? আসলে আপু, বাসায় একটি ছেলে বারবার কলিং বেল দিচ্ছে, আমি এখন কি করব? ফুলেও দরজা খুলবি না, তুই পড়ায় মনোযোগ দে। ফুলেও দরজা খুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। বাসায় কি কেউ আছেন? ভাইয়া ভাবি, দরজাটা খোলো। আমার ফোনে চার্জ ছিল না, তাই জানিয়ে আসতে পারিনি। হ্যালো, বাসায় কেউ কি আছে? আমি অবিরত কলিং বেল চাপতেই থাকলাম। কলিং বেলের শব্দে আমি খুব বিরক্ত, আমার আর সহ্য হচ্ছে না। আমি আবার আপুকে কল করলাম। হ্যালো নাদিয়া, বল। আরে আপু, আমি এখন কি করব? ছেলেটা বারবার কলিং বেল বাজাচ্ছে, তার জন্য আমি ঠিকমতো পড়তেই পারছি না। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি উপরের তলায় কল করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি ডাকতে ডাকতেই ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ করে ওপরের তলা থেকে কেউ একজন এসে আমায় বলল, এক্সকিউজ মি, ভাইজান কোনো সমস্যা? তার জবাবে আমি বললাম, আসলে আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য আমি জানিয়ে আসতে পারিনি। আপনার কাছে কি মাহাদি ভাইয়ের ফোন নাম্বার আছে? ওই ব্যক্তির কাছ থেকে ফোন নিয়ে আমি ভাইয়াকে কল করলাম, কিন্তু ফোনটা ভাবি রিসিভ করলেন। হ্যালো হ্যালো। ভাবি, আমি নাদিম। আরে নাদিম, কি ব্যাপার, তুমি কোথায়? ভাবি, আসলে আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে আমি জানিয়ে আসতে পারিনি। এখন প্লিজ ভাবি, দরজাটা খোলো। কিন্তু আমরা তো এখন বাইরে আছি। মানে, বাসায় কি কেউ নেই? থাকবে না কেন, আছে তো, আমার বোন নাদিয়া। সমস্যা কই? দরজাটা খুলে দিতে বলো না ভাবি, আমি খুব ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তাকে কল করে বলছি। আচ্ছা ভাবি। আপুর কল। আপু আবার কেন কল করলেন? কলটা রিসিভ করলাম। নাদিয়া, তুই দরজাটা খুলে দে, ও আমার দেবর। আসলে তার ফোনে চার্জ ছিল না, তাই আমি আসতে পারিনি। তোমার আবার দেবর কই থেকে আসলো? আমার জানা মতে দুলাভাইয়ের তো কোনো ভাই ছিল না। আরে নাদিম, তোর দুলাভাইয়ের কাজিন চাচাতো ভাই। ভালো কথা, তবে তোমরা বাসায় আসো, তাকে দরজা খুলে দাও। তুই তাকে ভেতরে ঢুকা, আমরা আসছি। মানে? মানে তাকে দরজা খুলে দে, ভেতরে আসতে দে। মানে আপু, তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো? কেন, কি হয়েছে? আমি একটা মেয়ে হয়ে অচেনা একটা ছেলেকে একলা বাসায় ঢুকতে দেব? দিলে সমস্যা কই? আমি পারবো না। লক্ষ্মী বোন আমার, দরজাটা খুলে দে, না হলে তোর দুলাভাই রাগ করবে। যত সব, মানে, দূর। একটু পরেই বুঝতে পারলাম কেউ একজন দরজাটা খুলে দিচ্ছে। দরজা খুলতেই চেহারার বিরক্তিকর ছাপ নিয়ে একটা সুন্দরী দাঁড়িয়ে থাকতে দেখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি দরজা থেকে সরে দাঁড়াই। ছেলেটা ভেতরে প্রবেশ করলো।
আপনি কি জানিয়ে আসতে পারেন না? এভাবে কেউ হঠাৎ করে কারোর বাসায় আসে? এক্সকিউজ মি, এটা আমার ভাইয়ের বাসা। আমি যে কোনো সময় আসতে পারি। আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমি আপনার মতো পাগল না। আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে আমি জানাতে পারিনি। আপনি আমাকে পাগল বলছেন? হ্যাঁ, কেন? আমি কি পাগলামি করেছি? একটা মানুষ আপনার দরজায় দাঁড়িয়ে প্রায় 100টার উপরে কলিং বেল চাপে, কিন্তু আপনি তার কলিং বেলের একটা সাড়াও দিলেন না। আমার ইচ্ছা। ভালো। তখন ছেলেটা আমার সামনেই শার্ট খুলতে শুরু করলো। আমি তাকে কিছু বলতেই পারছি না। আমার খুব আনইজি ফিল হচ্ছিল। হঠাৎ করে আমার দিকে ফিরে তাকিয়ে বলল, ও হ্যালো, এত আনইজি ফিল করার প্রয়োজন নেই। আমার মাথায় ছিল না যে আমার সামনে আপনার মতো একটা পেতনি দাঁড়িয়ে আছে। আমি আসছি। বাইরে থেকে ভাইয়ে ভাবি আসলে বলবেন আমাকে কল করতে। আপনার ফোনে চার্জ নেই। আমি রাতে আসব। ঠিক আছে। এই বলে ছেলেটা বাইরে চলে যায়। কিছুক্ষণ পর আমার যখন পড়া শেষ হয় তখন আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার চোখে পড়ল রাস্তার অপর পাশে। দেখলাম ছেলেটা ফুটপাতের মাঝে বসে আছে। কিন্তু সে এখানে কেন বসে আছে? তারপর আমি আর কিছু না ভেবেই নিচে চলে যাই। আমি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই সে বাড়ির গেটের সামনে এসে আমায় বলল, কি ব্যাপার? আপনি বাইরে যাচ্ছেন কেন? কোনো সমস্যা? আপনি এখানে বসে আছেন কেন? বারে, বাসায় তো থাকতে পারবো না। এখন বাইরে থাকলেও কি সমস্যা? হ্যাঁ সমস্যা, ভেতরে চলেন। সমস্যা নেই, আমি এখানে ঠিক আছি। আমি ভয় পাবো না, আপনি চাইলে আসতে পারেন। কিন্তু আপনি কেন ভয় পাবেন না? আপনার প্রতি আমার বিশ্বাসটা জাগ্রত হয়েছে। কিভাবে হলো? সেটা বরং না জানাই থাক। তারপরে আমি বাসার ভেতরে প্রবেশ করলাম। আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। সন্ধ্যার সময় ভাইয়া এবং ভাবি বাসায় আসার পর তাদের সাথে কুশল বিনিময় করলাম। নাদিম, কেমন আছো? হ্যাঁ ভাবি, অনেক ভালো ছিলাম। ছিলাম মানে? আজকেই ভালো নেই। কেন, কি হয়েছে? ভাবি আর বলো না, তোমার এই পেতনি বোনটা আমার উপর এমন অত্যাচার করেছে যে আমার সহ্যের বাইরে। মানে আমি পেতনি? তা নয় তো কি। আপু দেখলা তোমার দেবরটা কত বড় শয়তান। ওকে ভদ্রতা শিখাও। এই চুপ কর তো। রাতের বেলা খাবার শেষ করে সবাই যখন সবার রুমে চলে যায়, সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল ঘুমানোর, আমি তখন ছাদের ওপর বসে বসে তারা গুনছিলাম। চোখ দিয়ে বেয়ে পড়ছিল পানি। হঠাৎ করে আমি ছাদের ওপরে আমি ছাড়া অন্য আরেকজনের উপস্থিতি টের পেলাম। মজা করে তাকিয়ে দেখলাম নাদিয়া। কি ব্যাপার, আপনি এখানে এত রাতে? ঘুমাননি কেন? আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু ছাদে যাই। এসে দেখি আপনি এখানে বসে বসে কাঁদছেন। আমি তড়িঘড়ি করে আমার চোখটা মুছলাম। কই, কে কাচ্ছে? না তো। লোকাল একটা হাসির মাঝে আমার বুক ভরা কষ্ট লুকানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা হয়তো আমি নাদিয়ার সামনে লুকাতে পারিনি। কোনো সমস্যা? আরে না, তেমন কোনো সমস্যা না। খুব কষ্ট হচ্ছে বুঝি? না, কিছু না। বলেন। জানেন, আমি তাকে খুব ভালোবেসেছিলাম, আগলে রাখতাম। তার প্রতি একটু দুর্বল ছিলাম, যে তাকে হারানোর ভয়ে আমি তার সাথে কখনো রাগও করতাম না। জানি না আমাকে কখনো ভালোবেসেছে কিনা, কিন্তু আমি তাকে খুব বেশি ভালোবেসেছিলাম। আমাদের 4 বছরের রিলেশন ছিল। প্রথম 2 বছর আমাদের খুব ভালোই চলছিল, দুজনই খুব হ্যাপি ছিলাম। কিন্তু হঠাৎ করেই তার মাঝে আমি বদলে যাওয়া অনুভব করতে লাগলাম। আমার কেন জানি মনে হচ্ছিল সে আস্তে আস্তে বদলে যাচ্ছে। আমি তার কাছ থেকে সে আগের ভালোবাসাটা পাচ্ছিলাম না। তারপরেও আমার তার প্রতি কোনো অভিযোগ ছিল না। একদিন এমন সময় আসে যে আমার আর তার প্রতিদিন ঝগড়া হতে শুরু করলো। অনেক ঝগড়ার পরেও আমি তার সাথে কোনোভাবেই ব্রেকআপ করতে চাচ্ছিলাম না। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। সামান্য একটু অভিমানের জন্য আমি ভালোবাসা হারাতে চাই না। একদিন বিকেলে আমার হঠাৎ করে খিদা লাগে। সামনে একটা রেস্টুরেন্ট ছিল, তাই আমি সেই রেস্টুরেন্টে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পর আমি যা দেখেছি তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। জানো, সে অন্য একটা ছেলের হাত ধরে চোখে চোখ রেখে বসে আছে। আদান প্রদান হচ্ছিল ভালোবাসার কথা। তখন আমি আর তার সামনে পড়িনি, বাসায় চলে আসি। পরের দিন যখন আমি তার সাথে দেখা করতাম, তখন আমি এ প্রসঙ্গে তার সাথে কথা বলা শুরু করলাম, জানতে চাইলাম সেই ছেলেটা কে। তখন সে আমাকে কিছু না বলেই এক কথায় ব্রেকআপ করে চলে গেল। এটাই কি ভালোবাসার পরিণাম? তাকে আমি কোনোভাবেই ভুলতে পারিনি। এখনও তার জন্য আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। ব্যাস, সামান্য এইটুকু সমস্যার জন্য আপনি এতদিন ব্রেকআপ হয়েছে কতদিন হলো?
2 বছর। সামান্য একটা ঘটনার জন্য আপনি একটা ফাজিল মেয়ের জন্য আপনি 2 বছর ধরে কাঁদছেন? তো কি করব? আপনি ঘটনাকে সামান্য হিসেবে কিভাবে নিতে পারলেন? আমি তো নিতে পারছি না। আমার জীবনটা খুব সুখের ছিল, সবার মতো আমারও সুখের একটা দিন ছিল, কিন্তু একদিন আমি সেই সুখ হারিয়ে ফেলি, আর কখনো সেই সুখটা খুঁজে পাইনি। আদৌ পাবো কি না সেটাও জানি না। একটু খুলে বলা যাবে? শুনে কি করবেন? আমার গল্প শুনে আপনি কিছু করতে পেরেছেন? না। কিন্তু আপনাকে আমার মনের কথাটা বলে খুব খুব শান্তি লাগছে। আমার মনটা খুব হালকা হয়েছে। চাইলে আপনিও বলতে পারেন হালকা লাগবে। সেদিন প্রাইভেট থেকে বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়, প্রায় রাত 8টা বেজে যায়। আমার সাথে সেদিন আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমার যত বান্ধবীরা ছিল তারা কেউই আসেনি প্রাইভেটে। কেন জানি আমি একদিন একাই চলে গেলাম। সেখান থেকে আমার বাসা খুব বেশি দূরে ছিল না, প্রায় 15 মিনিটের রাস্তা ছিল হেঁটে হেঁটে। প্রাইভেট যাওয়ার সময় আমি ঠিকঠাক মতো পৌঁছাতে পারলেও প্রাইভেট থেকে বাসায় আমি আমার সেই সম্মানটুকু নিয়ে আর ফিরে আসতে পারিনি। একজন শিক্ষক হয়ে ছাত্রীর সাথে এরকম কেউ ব্যবহার করতে পারে বলে আমার জানা নেই। আমার মনে হয় সে কোনো শিক্ষক ছিল না, বরং সে একটা জানোয়ার ছিল। সেদিন আমাকে একলা পেয়ে সে তার জানোয়ার রূপে ফিরে এলো। তার 10 মিনিটের সুখের জন্য আমার সারাটা জীবন নষ্ট করে দিল। সে আমাকে, আমি বুঝতে পেরেছি, আপনি কাঁদবেন না। জানেন, সে কথাটা আজ পর্যন্ত আমি কাউকে শেয়ার করতে পারিনি। আমি না কাউকে বলতে পারছি, আর না মেনে নিতে পারছি। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু সাহস দিয়ে পারিনি। সত্যি বলতে আসলে আমার সমস্যাটা কোনো সমস্যাই না আপনার সমস্যার কাছে। যা হোক, অতীত অতীতই, তাই না? অতীতের সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে নতুন করে এগিয়ে যাওয়ার নামই তো জীবন, তাই না? কিন্তু সেটা সম্ভব না। আমি জানি না আপনি আমাকে কি মনে করবেন, কিন্তু আমি একটা কথাই বলতে চাই। সমস্যা নেই, বলতে পারেন। আমি চাই না আমি আমার অতীত নিয়ে দ্বিতীয়বার ভেবে নিজেকে কষ্ট দিতে। জীবনে এমন কাউকে চাই যে দুঃখটা বুঝে কষ্ট কী জিনিস সেটা ভালো করেই জানে। কেন? কারণ সে জীবনে যত কষ্ট পেয়েছে, আমি আমার ভালোবাসা দিয়ে সেই কষ্টটাকে মুছে দিতে চাই। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সে কষ্টটাকে পৌঁছে দিতে পারবে। কিন্তু সে যদি আপনার আগের, সে কখনো কষ্ট বুঝেনি, যার কারণে সুখ ভালোবাসা চিনতে পারিনি। বুঝতে পেরেছি। আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি দিতে পারবেন? না দিয়ে একটা নকল হাসি দিয়ে আমাকে বলল, তাই? আমার কাছে কি এমন আছে দেবার মতো? আচ্ছা আপনি বলেন, পারলে আমি দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে বিয়ে করব। আমার মুখে এই কথা শুনে নাদিয়া হতভম্ব হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যেন ভাবনায় পড়ে গেছে, কোথাও যেন হারিয়ে গেছে। আমি তাকে আবারও বললাম, নাদিয়া, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু কেন? জানি না। আমি চাই না কারোর দয়ার পাত্র হতে। তুমি আমার উপর দয়া করে হলেও আমায় মেনে নাও। কি আবোল তাবোল বলছো? তুমি ভুলে যেও না আমি একজন থাক, চুপ, একটা কথাও না। আমি চাই না তুমি আর কখনো তোমার অতীতকে স্মরণ করো, প্লিজ। হুম। আমাকে বিয়ে করবে? আমার জন্য কিছু বলার আগেই নাদিয়া হু হু করে কেঁদে ফেলে। কেঁদে নাও, যত খুশি কাঁদতে পারো, কিন্তু এই কান্নাটাই তোমার জীবনের শেষ কান্না। দ্বিতীয়বার আর তোমাকে কাঁদতে দেব না, কথা দিলাম, বলে নাদিয়াকে আমি শক্ত করে জড়িয়ে ধরি। শেষ। কি শেষ? তাই? হ্যাঁ, আর কাঁদবো না। আচ্ছা।